প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত। আজকের আমরা ক্লাস 12 আলোক বিজ্ঞানের আলোর প্রতিফলন সম্পর্কে জানব। এর আগের ক্লাসে আমরা আলো কি এবং আলোর কয়েকটি ধর্ম জেনেছিলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো আলোর প্রতিফলন। আমাদের পাঠ্যসূচিতে কি আছে? আমাদের পাঠ্যসূচিতে গোলীয় তলে আলোর প্রতিফলন আছে, কিন্তু আমরা গোলীয় তলে আলোর প্রতিফলন শেখার আগে একটুখানি খুব সামান্য সমতলে আলোর প্রতিফলন বা কেবলমাত্র বলতে পারি আলোর প্রতিফলন কি সেটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো আলোর প্রতিফলন। প্রতিফলন বিষয়টি কেমন? আমরা এর আগেও প্রতিফলন সম্পর্কে শিখেছি। ক্লাস 7 থেকেই শুরু হয়েছিল প্রতিফলন বিষয়টি সম্পর্কে। প্রতিফলন কি যেন? আলো ধরো একটি মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, এই যে বায়ু মাধ্যম, এটা ধরলাম একটি দর্পণ, সমতল দর্পণ বা একটা মসৃণ তল বা একটি আয়না। আলো এসে, বা তুমি একটা পরীক্ষা করে দেখতে পারো, এরকম একটি মসৃণ আয়নার উপর লেজার লাইট এবং তির্যকভাবে ফেললে দেখবে আলোটা এসে পড়বে দর্পণের উপর। এইটা হলো দর্পণ। পড়ার পর কি হবে যেন এইভাবে ধাক্কা খেয়ে এই পথে ফিরে যাবে। এই যে আলোকরশ্মি আপাতিত হওয়ার পর ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, ফের কোথায়? যে মাধ্যম থেকে আসছিল। কোন মাধ্যম থেকে আসছিল? বায়ু মাধ্যম থেকে আসছিল, এসে কাঁচের তলে ধাক্কা খেলো, খেয়ে আবার কোথায় ফিরে গেল? বায়ু মাধ্যমে ফিরে গেল। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আমরা আলোর প্রতিফলন কি বলতে পারি? যে সংজ্ঞাটা এরকম দিতে পারি, মাধ্যম পরিবর্তন না করে আলোর গতিপথ পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। বুঝে গেল? দেখো এখানে মাধ্যম পাল্টানো না, পাল্টায়নি, কিন্তু কি হয়েছে? আলোর গতিপথটা পাল্টে গেছে। এটাকে বলে প্রতিফলন। এখানে এটাকে কি, এই যে তলটা এক্স ওয়াই যদি নাম দিই, এই এক্স ওয়াইটাকে বলা হয় প্রতিফলক তল। আচ্ছা, এই আলোকরশ্মিটা এ ও, এই আলোকরশ্মিটা এসে পড়েছে। আমরা আলোকরশ্মি কি এর আগের ক্লাসে শিখেছিলাম? আলোকরশ্মিটা এসে পড়েছে কোন তলের ওপর? প্রতিফলক তলের ওপর। তাই এই রশ্মিটাকে, অর্থাৎ এ ও রশ্মিটাকে বলা হয় আপাতিত রশ্মি। হলো? আর দেখো ও বিন্দুতে পড়ার পর আলোক রশ্মিটা ধাক্কা খেয়ে ফিরে গেছে, এটাকে ওবি দ্বারা লেখা হয়। ওবিটা কি হলো? ওবিটা হলো প্রতিফলিত রশ্মি। হলো? আর ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয়, ওটা হলো আপাতন বিন্দু। কেন? প্রতিফলক তলের উপর আলোকরশ্মি ওই বিন্দুতে এসে আপাতিত হয়েছে, তাই ওটা হলো আপাতন বিন্দু। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ। সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব কি? আপাতন বিন্দু দিয়ে প্রতিফলক তলের উপর যে লম্ব অঙ্কন করা যায়। অর্থাৎ আমরা এই আপাতন বিন্দু দিয়ে প্রতিফলক তলের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এই যে ও এন। এটা কিন্তু আমরা নিজেরা এঁকেছি, এটা কোনো আলোকরশ্মি নয়। কোনটি? ও এন কোনো আলোকরশ্মি নয়। ওটা আমরা কি করেছি? আপাতন বিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে এই প্রতিফলক তল অর্থাৎ এক্স ওয়াই তলের উপর লম্ব অঙ্কন করেছি। এই আপাতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে এই যে কোণটা করছে, সেটাকে বলে আপাতন কোণ। আর এটাকে কি বলা হয়? প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটাকে বলে প্রতিফলন কোণ। তাহলে আই হলো আপাতন কোণ, আর হলো কি? আর হলো প্রতিফলন কোণ। খেয়াল রাখবে এখানে কোণ মাপা হচ্ছে কোথা থেকে? কোণ মাপা হচ্ছে অভিলম্ব থেকে। আলোর ধর্ম যখন জানবো, বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, আগের দিন বলছিলাম ক্লাসে, জ্যামিতিক আলোক বিজ্ঞানে আলোর আপাতিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা করে, তলের সঙ্গে নয়। মানে আমি বলতে চাইছি এই কোণটাকে
এই যে কোণ, এটাকে আমরা আপাতন কোণ বা এটাকে প্রতিফলন কোণ বলি না, ক্রস চিহ্ন দিলাম, বলি না। বলা যেত, বললে কোনো অসুবিধা হতো না, কিন্তু বলা হয় না বিশেষ একটি কারণে, সেটা আমরা একটু এই ক্লাসের মাঝে মাঝে গিয়েই জানতে পারবো। তাহলে আমরা আপাতন কোণ বা প্রতিফলন কোণ কি হলো বুঝতে পারলাম। প্রতিফলন, এই যে ধর্ম, এটাকে কি বললাম? প্রতিফলন ধর্ম বলে। প্রতিফলন হলে দুটি সূত্র মেনে চলে, সেটাকে বলা হয় প্রতিফলনের সূত্র। তাহলে আমরা এখন শিখব কি? আমরা এখন শিখব প্রতিফলনের সূত্র। কেমন? প্রতিফলনের দুটো সূত্র। প্রথম সূত্রটা বলছে যে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি মানে কোনটি? অর্থাৎ ও এ, এটাই তো আপাতিত রশ্মি। আর প্রতিফলিত রশ্মি কোনটি? ও বি। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, রশ্মি আর কি? ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। অভিলম্ব একই সমতলে থাকে, এটা হচ্ছে প্রথম সূত্র। এটার মানে একটু বুঝতে হবে। অর্থাৎ আপাতিত রশ্মি, দেখো এই সূত্রটা আমরা পড়েছি সবাই, আরো একবার লিখলাম যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটার মানে কি? এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে, ধরো এই আমার হাতটা হলো একটি প্রতিফলক তল, হলো। এবার কি হলো? একটি আলোক রশ্মি, ধরো এই কালো কালারের কলমটা হলো আপাতিত রশ্মি, আর এই নীল কালারের কলমটা হলো প্রতিফলিত রশ্মি। এবার কি হলো? ধরো এই আপাতিত রশ্মিটা এসে পড়লো তলের ওপর, পড়ার পর কি হবে? আপাতিত রশ্মি তলের ওপর পড়ার পর ধাক্কা খেয়ে ফিরে যাবে, এটা হলো প্রতিফলিত রশ্মি। এই যে এইটা, আচ্ছা আমার হাতটা তলায় আছে ধরে না, এরকম ভাবে হাতটা আছে, প্রতিফলক তলটা, এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এবার কি বললাম? আপাতন বিন্দু কোনটা, যে বিন্দুতে এসে পড়েছে সেই বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করো। অভিলম্বটা উপরে হতে পারে অথবা নিচে হতে পারে। এই বলছে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দেখো তুমি যদি প্রতিফলক এই অভিলম্বটা উপরে আঁকো তাহলে এই তলে থাকবে, নিচে আঁকলেও একই তলে থাকবে। কিন্তু কেউ যদি অভিলম্বটা এই আপাতন বিন্দু থেকে কেমন আঁকতো যেন, ধরো এরকম একটা আঁকতো, ধরো একটা কলম নি, কেমন এরকম এঁকে দিত, এই হলো। এটাও কি হলো? দেখো আপাতন বিন্দুতে এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটাও অভিলম্ব, আপাতন বিন্দুতে লম্ব হলো না। কিন্তু এটা আর এগুলো সব একই সমতলে নেই, এটা আছে অনুভূমিক তলে, এই দুটো আছে উলম্ব তলে। সূত্রটা বলছে না, কি বলছে? যে এই তিনটে রশ্মি, দুটো রশ্মি এবং অভিলম্বটি একই সমতলে থাকবে, এটাই প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি বলছে? দ্বিতীয় সূত্রটা খুব ইন্টারেস্টিং একটি সূত্র, বলছে আপাতন কোণ, আপাতন কোণ সমান কি হয়? সমান প্রতিফলন কোণ হয়। অর্থাৎ আপাতন কোণের মান যা, এই যে এটা যত ডিগ্রি হবে প্রতিফলন কোণও তত ডিগ্রি হবে। এটা কিন্তু আমরা প্রমাণও করতে পারি পরবর্তীকালে, এখন আমরা প্রমাণ করব না, শুধু সূত্রটা জানলাম যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এই হলো প্রতিফলনের সূত্র। আশা করি প্রতিফলন বিষয়টি একটু বোঝা গেল। আমরা না এখানে একটা শব্দের একটু মানে ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে অভিলম্ব আপাতন। সেটা কি? অভিলম্ব আপাতন এখানে লিখছি, তারা এগুলো মুছে নেই। অভিলম্ব আপাতন, তাই তো? কেমন বিষয়টি দেখো। তাহলে আমরা এখন শিখব কি? অভিলম্ব আপাতন। অভিলম্ব আপাতন কি যেন? ধরো এই পাশে একটা ছবি আঁকি, এটা হচ্ছে একটু তল, প্রতিফলক তল। এই তলের ওপর দেখো আগের ছবিতে আলোক রশ্মিটা তির্যক ভাবে এসে আপাতিত হয়েছিল, ফলে আপাতন কোণের মান পেয়েছিলাম। এবার ধরো আলোক রশ্মিটা এই তির্যক ভাবে আপাতিত না হয়ে একদম লম্ব বরাবর এসে আপাতিত হলো, সেক্ষেত্রে আপাতন কোণের মান কত হবে? আপাতন কোণের মান 0 ডিগ্রি হবে। কেন? দেখো আলোক রশ্মিটা এইভাবে না পড়ে একদম তল বরাবর পড়েছে, এই অভিলম্ব বরাবর পড়েছে,
আর অভিলম্বের সঙ্গে সেক্ষেত্রে কোনটা কত হবে 0 ডিগ্রি, কারণ আলোক রশ্মিটা সরতে সরতে যদি অভিলম্ব বরাবর আপতিত হয় তাহলে আপতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ তৈরি করবে। অর্থাৎ অভিলম্ব আপাতন বলতে কি বোঝায় জানো? অভিলম্ব আপাতন বলতে বোঝায় যে আলোক রশ্মি যদি তল বরাবর এসে এই অভিলম্ব বরাবর এসে তলের উপর লম্বভাবে আপাতিত হয়, লম্বভাবে আপাতিত হলে দেখলাম আপাতন কোণ কত হচ্ছে 0 ডিগ্রি। এই আপাতনকে এটাকেই বলা হচ্ছে অভিলম্ব আপাতন, এই ঘটনাকে বা এই আপাতনকে। কেন? দেখো আলোক রশ্মি লম্বভাবে আপাতিত হওয়ায় আপাতন কোণ 0 ডিগ্রি হয়। আর প্রতিফলনের এই যে দ্বিতীয় সূত্রটা আমরা শিখলাম, দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে আপাতন কোণের মান যা হয় প্রতিফলন কোণের মানও তাই হবে। অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোণ 0 ডিগ্রি হওয়ায় প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। ফলে আমরা বলতে পারি যে আলোক রশ্মিটা এই তলে ধাক্কা খাওয়ার পর পুনরায় উপরের দিকে উঠতে শুরু করবে। কেন? কারণ প্রতিফলন কোণটাকে 0 ডিগ্রি হতে গেলে কি হতে হবে? দেখো এই আলোক রশ্মিটাকে আবার অভিলম্ব বরাবর ফিরে যেতে হবে। অর্থাৎ অভিলম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ 0 ডিগ্রি হওয়ায় প্রতিফলন কোণ 0 ডিগ্রি হয়। এটাকে বলে অভিলম্ব আপাতন। আসলে আমরা এই শব্দটা যখন প্রথম শুনি, অভিলম্ব শব্দটা শুনলেই আমাদের মাথায় 90 ডিগ্রি কোণের ধারণা চলে আসে। তাই যখনই প্রশ্ন করা হয় যে অভিলম্ব আপাতন বলতে, অভিলম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ কত ডিগ্রি, সবাই বলে ফেলে 90 ডিগ্রি। না, আমরা আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণ বা প্রতিফলন কোণ কিভাবে মাপি? অভিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ হচ্ছে, তাই তো? তাই এখানে অভিলম্ব আপাতন হওয়ায় আলোক রশ্মির আপাতন কোণ বা প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারলে অভিলম্ব আপাতন। এইটা খুব কাজে লাগবে আমরা যখন গোলীয় তলে প্রতিফলন সম্পর্কে আরো বিস্তৃত শিখব, দেখবে এটা খুব কাজে লাগবে এই ধারণাটি। এরপরেই আসে প্রতিফলন। তো বুঝলাম প্রতিফলনের প্রকারভেদ। আমরা প্রতিফলনকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটি বিক্ষিপ্ত প্রতিফলন। ওই ছবিটা আঁকা থাক, এইগুলো একটু মুছে দিই, লেখাটা ছবিটাই লাগবে একটু পরে, তাই ছবিটা আঁকা থাকছে। দেখো তাহলে আমরা আলোর প্রতিফলনের ভাগ শিখবো, তাই তো? আলোর প্রতিফলনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারছি? প্রতিফলনকে 2টো ভাগে ভাগ করা যায়। কি কি জানো? একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি বিক্ষিপ্ত প্রতিফলন। একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি জানো? যদি প্রতিফলক, এই যে নিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন আমরা প্রতিফলক তলের উপর ভিত্তি করে ভাগ করেছি বলতে পারি। বিষয়টি কেমন দেখো, ধরো একটি মসৃণ তলের উপর, এই যে তলটি হলো মসৃণ, এই তলের উপর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, আমরা শিখেছিলাম আগের ক্লাসে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে আপাতিত হলো। দেখো আমি প্রথম আলোক রশ্মিকে একটি তীর চিহ্ন, দ্বিতীয় আলোক রশ্মিকে 2টো তীর চিহ্ন এবং 3 নম্বর আলোক রশ্মিকে 3টি তীর চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। হলো? ধরো এই আলোক রশ্মিটা আপাতিত হলে, এই ছবিটার কথা ভাবো, আলোক রশ্মিটা আপাতিত হলে কি হবে? প্রতিফলিত হবে। আমরা যদি এর প্রতিফলিত রশ্মিটা অঙ্কন করতে চাই দেখবে এরকম হবে। কেন? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান করতে গেলে দেখবে আলোক রশ্মি এইভাবে প্রতিফলিত হবে। দ্বিতীয় আলোক রশ্মিটা দেখবে এইভাবে প্রতিফলিত হচ্ছে, তৃতীয় আলোক রশ্মিটা দেখো এইভাবে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ এখানে আপাতিত রশ্মিগুলি সমান্তরালভাবে প্রতিফলক তলের উপর আপাতিত হওয়ার পর সমান্তরালভাবেই প্রতিফলিত হচ্ছে, তাই এই প্রতিফলনকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। অর্থাৎ আমরা বলতে পারি যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলক তলের উপর আপাতিত হওয়ার পর সমান্তরালভাবে প্রতিফলিত হলে সেই প্রতিফলনকে কি বলে? নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলনটা কেমন জানো? ধরো তলটা যদি অমসৃণ হয়, এই যে একটি অমসৃণ তল, এবার সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়লো এই তলের উপর, এই একটি আলোক রশ্মি, এই একটি আলোক রশ্মি, এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় আলোক রশ্মি এসে পড়লো, 3টি আলোক রশ্মি। 3টি কেন? আরো আলোক রশ্মি আঁকতে পারি, সময় যাবে, তাই আমরা 3টেই দেখাচ্ছি। দেখো এক্ষেত্রে এই আলোক রশ্মিটা এইভাবে প্রতিফলিত হবে, এক্ষেত্রে এই আলোক রশ্মিটা এইদিকে প্রতিফলিত হবে। আমি কিন্তু ইচ্ছা মতো আঁকছি না যে কোনো দিকে,
এই তলের উপর পড়েছে, তলের বক্রতার উপর নির্ভর করে বিভিন্ন দিকে বেঁকে যাবে। এক্ষেত্রে আলোক রশ্মিটা দেখবে এদিকে প্রতিফলিত হলে। অর্থাৎ দেখো আপাতিত রশ্মিগুলি, অর্থাৎ এগুলো ছিল কি, তিনটে আপাতিত রশ্মি সমান্তরাল ছিল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো কি হলো, প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল হলো না। তাই এই প্রতিফলনটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি এসে প্রতিফলক তলের উপর আপাতনের পর যদি সমান্তরালভাবে প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আমরা বলবো বিক্ষিপ্ত প্রতিফলন ঘটেছে। বিক্ষিপ্ত প্রতিফলন কখন হয়? যখন তলটি অমসৃণ হয়। এখন তুমি বলো অমসৃণ মানে কি এরকম প্রচুর, এই যে ছবিতে যেরকম ঢেউ খেলানো দেখেছি এতটা অমসৃণ হতে হবে না। আসলে কি জানো, তোমাদের যদি বলি বইয়ের পাতা, এই যে আমরা বইয়ের পাতার লেখাগুলো দেখি, বইয়ের পাতাটা মসৃণ না অমসৃণ? আমরা হাত দিয়ে বলবো হ্যাঁ বইয়ের পাতাটি তো মসৃণ, কিন্তু জানো আলোর সাপেক্ষে, আলোর সঙ্গে তুলনা করলে আলোর কাছে বইয়ের পাতাটা মনে হয় খুবই অমসৃণ। কেন? আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো, আলোকে তরঙ্গ হিসেবেও ধরা যায়, তো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে বইয়ের পাতাটা খুবই, বইয়ের পাতার যে তলটা খুবই অমসৃণ হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত ক্ষুদ্র যে ওটাকে অমসৃণ বলেই মনে হয়। বিষয়টি কেমন যেন, ধরো একটা ছোট মতো ড্রেন আছে যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে, এবার তুমি ড্রেনের এক পার থেকে ঝাঁপ দিয়ে অন্য পারে খুব সহজে তুমি যেতে পারো, কিন্তু একটা বাচ্চা ছেলে, ধরো 2 বছর 3 বছরের একটি ছেলে, সবে একটু একটু করে ভালো করে হাঁটতে শিখেছে, একটু হাঁটতে শিখেছে ভালো করে, তার কাছে ওই ড্রেনটা অতিক্রম করা খুবই মুশকিল, কারণ তার সাপেক্ষে ড্রেনটা অনেক বড়। ঠিক এখানেও তাই, আমরা ভাবছি যে বইয়ের পাতাটি খুবই মসৃণ বা এই বোর্ডটি খুবই মসৃণ মনে হচ্ছে আমাদের, কিন্তু আলোর কাছে মনে হয় এটা খুবই অমসৃণ। কেন? আলোর তরঙ্গ দৈর্ঘ্যটি এত ক্ষুদ্র। তাই এই সব ক্ষেত্রে, অর্থাৎ এই বোর্ডে আলো এসে পড়ে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে, ফলে আমরা এই বোর্ডের লেখাটাকে রুমের মধ্যে, ঘরের মধ্যে যেখানে খুশি বসে থাকি না কেন দেখতে পাবো। কেন? আলোক রশ্মি এসে পড়ছে, এদিক থেকে প্রতিফলিত কিছু আলোক রশ্মি ওই ঘরের বাঁদিকে যদি যায়, কিছু আলোক রশ্মি অবশ্যই ডান দিকে যাচ্ছে, যেমন এর মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাই আমরা সব দিক থেকে এই লেখাগুলো কিন্তু দেখতে পাই। নিয়মিত প্রতিফলন হলে কি হতো, আলোক রশ্মি আসতো একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হতো, আর আমাদের সেই জায়গাটায় বসে থাকলে তবেই আমরা দেখতে পেতাম। আমরা এই যে বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছি কেন? কারণ উৎস থেকে আলো এসে, বা এই ঘরের লাইট যেটা আছে, লাইট থেকে আলো এসে কি হচ্ছে, এই বোর্ডের ওপর পড়ছে, বোর্ড থেকে ধাক্কা খেয়ে, অর্থাৎ প্রতিফলিত হয়ে যে আলোক রশ্মিগুলো আমার চোখে পৌঁছাচ্ছে বলেই আমি এই বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছি। এখন ভাবো আলোক রশ্মিগুলো এসে নিয়মিত প্রতিফলন হলে কি হতো, একদিকে যেত, মানে ধরো ওদিক থেকে আলোক রশ্মি সেখানে ধাক্কা খেয়ে এদিকে আসতো। আমি যদি এদিকে না থাকতাম, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো যেদিকে যাচ্ছে সেদিকে না থাকতাম, লেখাগুলো দেখতে পেতাম না। কিন্তু আমরা কি জানি যে এই বোর্ডের লেখাটা আমি ঘরের মধ্যে যেখানেই বসে থাকি না কেন, ক্লাসরুমের মধ্যে সব দিক থেকে দেখতে পাবো। ফলে আমি বলতে পারি যে আলো এসে এই বোর্ডে পড়ার পর বিক্ষিপ্ত প্রতিফলনই ঘটেছে, তাই সব দিক থেকে দেখা যাচ্ছে, বা প্রতিফলিত রশ্মিটি সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে, আমি লেখাটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলন হতে গেলে প্রতিফলক তলটি আলোর সাপেক্ষে অমসৃণ হলেই হবে। যে খুব বেশি অমসৃণ, আমি ভাবছি মসৃণ, এরকম নয়, আমার সাপেক্ষে মসৃণ হোক, আলোর সাপেক্ষে অমসৃণ হলেই বিক্ষিপ্ত প্রতিফলন হবে। তাহলে আমরা প্রতিফলনকে দুটো ভাগে ভাগ করতে পারি, নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলন। প্রশ্ন দেয় যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে কোন ক্ষেত্রে প্রতিফলনের সূত্র মেনে চলে? প্রতিফলন হলে দুটো সূত্র মেনে চলে বললাম, যে 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, এটা দ্বিতীয় সূত্র, আর প্রথম সূত্রটা 3টে রশ্মি একই তলে থাকে। তাহলে নিয়মিত না বিক্ষিপ্ত প্রতিফলন, কোন প্রতিফলনের ক্ষেত্রে এই সূত্রগুলো মেনে চলে? জানো, নিয়মিত প্রতিফলন হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন হোক, যে কোনো প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলবে। অর্থাৎ ওই দুটো সূত্র কিন্তু এর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, এর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। দেখো, আমি যদি 3 নম্বর রশ্মিটার কথা ভাবি, 3 নম্বর রশ্মিটা, এটা হচ্ছে এই যে রশ্মিটা, এটা আপাতিত রশ্মি, আর একবার আগে ডবল করে দিই, আর এটা কি হলো, প্রতিফলিত রশ্মি। এখানে অভিলম্ব আঁকলাম, সেক্ষেত্রে এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ সমান হবে। কিন্তু তুমি বলে বিক্ষিপ্ত প্রতিফলনে তো এরকম হয় না? হ্যাঁ হয়। বিক্ষিপ্ত প্রতিফলনে এই আপাতন বিন্দুতে অভিলম্ব আঁকা খুব মুশকিল হয়। কেন? অভিলম্বটা কি বলেছিলাম, আপাতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর। এখন দেখো, প্রতিফলক তলের ওপর আঁকতে গেলে প্রতিফলক তলটা তো বক্র,
আমি লম্ব আঁকবো কিভাবে? এখানে লম্ব আঁকতে গেলে এই আপাতন বিন্দুতে এই তলের উপর একটি স্পর্শক অঙ্কন করতে হয়, তারপরে সেই স্পর্শকের উপর লম্বটা আঁকতে হয়। বুঝে গেল? এখানে যেমন খুব সরাসরি আঁকছিলাম, আমি আরেকবার আঁকি। এই ধরো প্রতিফলক তল, তো আলোক রশ্মি এসে এখানে পড়েছে, ধরো এই বিন্দুতে পড়েছে। এবার এখানটায় অভিলম্ব আঁকবো কি করে? তার জন্য এই বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। এটা হলো প্রতিফলিত রশ্মি, স্পর্শকের উপর লম্বটা হবে অভিলম্ব। এটা হবে আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। বুঝে গেল? এই কারণে বলছিলাম না, এই তল থেকে মাপা যায় না। তল থেকে মাপতে গেলে এখানে দেখো হবে না, কারণ তলটা বক্র হয়। যদি আমি তলের সাপেক্ষে পরিমাপ করতে চাই, অর্থাৎ এই কোণটাকে আপাতন কোণ বলতে হতো, এই কোণটাকে প্রতিফলন কোণ বলতে হতো, কিন্তু সেটা তো হবে না, তলটি বক্র। তাই তল থেকে না মেপে আমরা অভিলম্ব থেকে আপাতন কোণ বা প্রতিফলন কোণ পরিমাপ করি। আর প্রতিফলনের সূত্র দুটি উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। উভয় ক্ষেত্রে মানে কি, যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রেও যেমন ভাবে প্রযোজ্য, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও দুটি সূত্রই প্রযোজ্য। ফলন বানানটা সম্পূর্ণ হয়নি, তাই না? ফল হয়ে গেছে, প্রতিফলন। যাক, তোমরা বুঝতে পেরেছো কি লেখা ছিল। এবার একটু আমরা তাহলে প্রতিফলনের প্রকারভেদ বুঝলাম। এবার একটু আমরা, আমাদের কিন্তু পাঠ্যসূচিতে গোলীয় তলে আলোর প্রতিফলন আছে, সেটা শিখবো। কিন্তু তার আগে একটুখানি সমতলে আলোর প্রতিফলন শিখবো বলছিলাম। এই যে সমতলে আলোর প্রতিফলন বুঝলাম, এবার আমরা শিখবো সমতল দর্পণে আলোর প্রতিফলন। সমতল দর্পণ আমরা সবাই দেখেছি, বাড়িতে যে আয়নাগুলো থাকে, এটি একটি সমতল দর্পণের উদাহরণ। এই সমতল দর্পণের সামনে দাঁড়ালে আমরা আমাদের নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই। এখন সমতল দর্পণে কিভাবে প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, সেটাই আমাদের এখন শেখার বিষয়বস্তু। আসলে আমরা এখন কি জানছি? সমতলে আলোর প্রতিফলন বা সমতল দর্পণে বলি। হ্যাঁ, উদাহরণ হিসেবে কি নিচ্ছি? সমতল, একটা উদাহরণ হিসেবে নিচ্ছি সমতল দর্পণ। এগুলো মুছে দিই। আমাদের গোলীয় তলে আলোর প্রতিফলন শিখতে হবে। শিখছি না, একটুখানি সমতলে আলোর প্রতিফলনটা জেনে নে। সমতলে আলোর প্রতিফলন, তার মধ্যে আমরা কোনটা শিখবো? সমতলে আলোর প্রতিফলনের মধ্যে শিখব সমতল দর্পণ। সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণ কি যেন? এরকম একটি আয়না, দাঁড়াও আঁকছি। এই যে এই একটি আয়না, মসৃণ তল। এই পিছনে এই যে দাগ দাগ দেওয়া হচ্ছে, এইটার মানে হচ্ছে ওই আয়নার ওটা পিছনের দিক। পিছনের দিক মানে এইদিকে প্রতিফলন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করি? রঙের প্রলেপ দিই, বা পারদের প্রলেপ দিই, বা অভ্রের প্রলেপ দিই, কিছু একটা প্রলেপ দিই। বেশিরভাগ ক্ষেত্রে রং দেওয়া হয়। এবার কি করা হলো? দর্পণটা কি বেঁকে গেল? হ্যাঁ, বেঁকে গেছে। দাঁড়া, সোজা করে আঁকি। ওইটা পিছনের দিক, মানে ওদিকে আলোক রশ্মির প্রতিফলন হবে না। অমসৃণ তল তো, আলোক রশ্মি প্রতিফলিত হতে পারে না। হয় বিক্ষিপ্ত প্রতিফলন হয়, প্রতিবিম্ব গঠন করা মুশকিল হয়ে পড়বে। ধরো এখানে একটা পি বিন্দুতে বস্তু আছে, মানে বস্তু বলতে ধরো এই কলমটাও থাকতে পারে। এখন কলমটা থাকলে আমি বস্তুটাকে বিন্দু হিসেবে ধরতে পারবো না, একটা দীর্ঘ বস্তু এরকম ধরতে হবে। এখন দীর্ঘ বস্তু কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা শিখবো, কিন্তু তার আগে আমি বস্তুটাকে একটি বিন্দু হিসেবে ধরে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় দেখি। তারপরে বস্তুটা যদি একটা দীর্ঘ বস্তু হয়, মানে আমি দাঁড়িয়ে থাকলে বা এই কলমটা দাঁড় করানো থাকলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা শিখবো। এখন দেখো, এই পি বিন্দু থেকে আলোক রশ্মি কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে উৎস থেকে। বলে কলম দাঁড় করালে কলম থেকে আলো ছড়িয়ে পড়ে কি না? আসলে কি হয় দেখো, এখানে যদি কলম থাকে, মানে বিন্দুটাকে কলম হিসেবে কল্পনা করো। কলম থাকলেও প্রতিবিম্ব হবে। আমরা কলম থাকলে কেমন প্রতিবিম্ব হবে সেটা একটু পরে শিখব। কি হচ্ছে, সূর্য থেকে বা ঘরের মধ্যে যে আলো জ্বলছে, সেই আলো থেকে আলো এসে এই কলমের উপর পড়ছে। কলম থেকে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার মধ্যে কিছু সংখ্যক আলো দর্পণের দিকে যাচ্ছে। সেই আলোগুলো দর্পণে পুনরায় প্রতিফলিত হবে, হয়ে প্রতিবিম্ব গঠন করবে। মানে কলম থেকে আলো যাওয়া বলতে বা পি বিন্দু থেকে আলো যাওয়া বলতে বোঝা গেল যে উৎস কিছু আছে, সেই উৎস থেকে আলো এসে বস্তুর উপর পড়ছে। ধর আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, ঘরের মধ্যে যে আলো জ্বলছিল বা সূর্যের যে আলো, সেই আলো এসে আমার গায়ে পড়েছে,
গায়ে পড়ে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়েছে, এই প্রতিফলিত রশ্মিগুলি দর্পণে গিয়ে আপাতিত হয়েছে। দর্পণে পড়ার পর ধাক্কা খাচ্ছে, মানে আমার থেকে আলো যাচ্ছে, মানে কি ওই সূর্যের আলো এসে ধাক্কা খেয়ে তোমার কাছে পৌঁছাচ্ছে, এই তোমার কাছে না, দর্পণের কাছে পৌঁছাচ্ছে। এবার পি বিন্দু থেকে আলো সব দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমরা কোনগুলো নেবো? কেবলমাত্র সেই আলোক রশ্মিগুলোর কথা ভাববো, এগুলো নেবো না। এই যে এগুলো মুছে দিচ্ছি কেন? কারণ ওই আলোক রশ্মিগুলি প্রতিফলন হয়ে প্রতিবিম্ব গঠন করবে না। আমরা কেবল সেই আলোক রশ্মিগুলো নেব যেগুলো দর্পণে ধাক্কা খাবে বা প্রতিফলিত হবে। অনেক আলোক রশ্মি যাবে, এর মধ্যে এটা এত দূরে কেন, ওই কাছাকাছিও মিলিত হতে পারে, এরকম ভাবে গিয়েও পড়তে পারে, আরো কাছাকাছি পড়তে পারে। আমি দুটো আলোক রশ্মি নিয়েছি যারা দূরে দূরে গিয়ে পড়েছে, পড়ার পর কি হলো, এখানটা পড়ার পর ধাক্কা খাবে, প্রতিফলিত হবে, হয়ে এই পথে পৌঁছাবে প্রতিফলিত রশ্মি। এই 2 নম্বর আলোক রশ্মিটা এই পথে পৌঁছাবে প্রতিফলিত রশ্মি, তাই তো নাকি? এবার এই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি তুমি বাড়াও, ওরা যেখানে মিলিত হবে সেখানেই প্রতিবিম্বটা গঠিত হবে। পি বিন্দুর প্রতিবিম্বটা আমরা এই পি ড্যাশেই দেখতে পাবো। এই যে আলোক রশ্মিগুলো এঁকেছিলাম না, ধরো এটা 3 নম্বর রশ্মি, এটা 4 নম্বর রশ্মি, এরাও প্রতিবিম্ব গঠন করবে। কি হবে যেন, এই পথে প্রতিফলিত হবে, এই পথে প্রতিফলিত হবে। তুমি যদি এই আলোক রশ্মিগুলোকে বাড়াও, দেখতে ওরাও গিয়ে সব পি বিন্দুতেই মিলিত হতো। এই প্রতিবিম্বটাকে কি বলে? অসৎ প্রতিবিম্ব। কেন? যেহেতু এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি, এই যে রশ্মিগুলো 1 নম্বর রশ্মি, এটা 4 নম্বর রশ্মি, এটা 3 নম্বর রশ্মি, এটা 2 নম্বর রশ্মি, এরা প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি মিলিত হয়নি, দেখো দূরে দূরে ছড়িয়ে পড়ছে। তাই প্রতিফলিত রশ্মিগুলিকে মিল করার জন্য আমরা ডট ডট করে টানলে যে বিন্দুতে মিলিত হচ্ছে। আর বলেছিলাম প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মিগুলি সত্যি সত্যি মিলিত না হয়ে ডট ডট করে যে টানলে যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ পি ড্যাশ হলো পি এর অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ সমতল দর্পণ কি করে? বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে। 1 নম্বরে লিখতে পারি যে বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে, প্রতিবিম্ব গঠন করে। আর কি করে? কি করে যেন, এই বস্তুর দৈর্ঘ্য যেমন প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হয়, একই সমান দৈর্ঘ্য বিশিষ্ট হয়। 2 নম্বর বৈশিষ্ট্য যে বস্তুর দৈর্ঘ্য সমান কি প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর কি হয়? আর হয় 3 এই দর্পণ থেকে বস্তুর দূরত্ব যতটা, মানে কোনটা যেন এইটুকুনি, এই যে এই দূরত্বটা এখান থেকে এইটুকুনি যা হয়, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হয়। দর্পণ থেকে বস্তু দূরত্ব সমান কি আসে? প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব। আর কি আরেকটি বিষয় ঘটে, সেটা হলো যে 4 প্রতিবিম্বটি সমশীর্ষ হয়। সমশীর্ষ মানে বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথাও সেদিকে হয়, একই দিকে। আমি আয়নার সামনে দাঁড়ালে আমার মাথা যেদিকে প্রতিবিম্বের যে গঠিত হচ্ছে, আয়নায় যে প্রতিবিম্ব আমরা দেখতে পাই সেটাও কি হয়? সমান দিকে, মানে মাথাটা একই দিকে থাকে, নিচের দিকে কিন্তু মাথা থাকে না, তাই বলা হয় সমশীর্ষ হয়। প্রতিবিম্ব কেমন হয়? সমশীর্ষ হয়। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা বললাম বা সমতল দর্পণ যে প্রতিবিম্ব গঠন করে তার একটি বৈশিষ্ট্য জানলাম, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই। এখন তুমি বলবে যে পাশাপাশি 2টি ঘর আছে, এবারে কি করলাম, ধরো এরকম পাশাপাশি 2টি ঘর আছে, আঁকি এরকম 2টি ঘর পাশাপাশি আছে, এই ঘরের এই দেয়ালে একটা দর্পণ রাখা হয়েছে। এবার এখানে একটা বস্তু দাঁড় করানো হয়েছে, ধরো পি বস্তু, বিন্দু বস্তু বা গোল একটা বস্তু। এই বস্তুটার প্রতিবিম্ব কি হবে? এই ঘরের মধ্যে গঠিত হবে, ওপারের ঘরে, দেয়ালের ওপারে যে ঘরটি আছে তাতে প্রতিবিম্ব গঠিত হবে। কেন? কারণ এখানে বলছে তো বস্তু থেকে এই দর্পণ থেকে বস্তু দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব তাই। এখন এই দেয়ালটাই দর্পণ থাকায় দেয়াল থেকে বস্তু যা হবে, দেয়াল থেকে প্রতিবিম্ব ওপারে হবে, মানে প্রতিবিম্বটি দেয়ালের ওপারের ঘরে গঠিত হবে, মানে ওই ঘরে যারা থাকবে তারা আমার ছবিটা দেখতে পাবে। কি মনে হয়? সমতল দর্পণ তো বলছে যে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কি হয়? সমান হয়। তাহলে আমরা তো এই প্রশ্নটা স্বাভাবিকভাবে করতেই পারি, কিন্তু হয় না। কেন যেন?
আসলে এই যে প্রতিবিম্বটি হচ্ছে বা এই ছবিতে দেখো এই যে প্রতিবিম্বটি হচ্ছে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটি সত্যি সত্যি হয় নাই। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই প্রতিফলিত রশ্মিগুলি আমাদের চোখে পৌঁছায়। আমরা যখন দাঁড়িয়ে থাকি না এগুলো পৌঁছায় চোখে। তুমি বলে এত দূরে দূরে যাচ্ছে, আমার চোখে কি করে পৌঁছাবে? চোখে তো ক্ষুদ্র জায়গা। আমি এই ছবিটা বড় করে রেখেছি, বললাম না আলোক রশ্মিগুলো একদম গায়ে গায়ে এসে আপতিত হয়, ফলে সব প্রতিফলিত রশ্মি কিন্তু আমার চোখে পৌঁছাবে। আমরা সেই প্রতিফলিত রশ্মিগুলোর কথা ভাববো যারা আমার চোখে পৌঁছাচ্ছে। প্রতিফলিত রশ্মিগুলি চোখে পৌঁছালে চোখ কল্পনা করে নেয় বা মনে করে পিড্যাশ থেকে যেন ওরা আসছে। ওখানে কিন্তু সত্যি সত্যি প্রতিবিম্ব গঠিত হয় না। তাই তুমি ভেবো না ঘরে ওপারের ঘরের ব্যক্তি তোমার প্রতিবিম্বটিকে দেখতে পাবে না। তোমার চোখ মনে করছে ওখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। বোঝা গেছে? তাই প্রতিবিম্বটি অসৎ, সত্যি সত্যি প্রতিবিম্ব তো নয়। আর একটা কথা বলছিলাম, যেটা যে বস্তুটা যদি দীর্ঘ হতো তখন কেমন ভাবে প্রতিবিম্ব গঠন করতাম। এটা তো বিন্দু বস্তু হিসেবে ধরেছি। যদি বস্তুটা একটা দীর্ঘ বস্তু হতো, মানে ধরো এই দর্পণ, এর সামনে এরকম একটা বস্তু থাকলো, কলম দাঁড় করানো, কলমের অগ্রভাগটা এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে দেখালাম। এখান থেকে অসংখ্য আলোক রশ্মি, আমি তো এগুলোকে অনেকগুলো বিন্দুর সমষ্টি হিসেবে ধরতে পারি এই কলমটাকে, তাই না? আমি একটা বিন্দু থেকে গেলে আলোক রশ্মি কিভাবে প্রতিবিম্ব গঠন করে দেখালাম। এই সব বিন্দু থেকে আলোগুলো যাবে, গিয়ে এই সব প্রতিফলিত রশ্মি ধাক্কা খেয়ে তোমার চোখে পৌঁছালে তুমি এই প্রতিফলিত রশ্মিগুলোকে, যেমন এই বিন্দুটা, এই প্রথম বিন্দুটার কথা ভাবো, আমি 3-4টি বিন্দুর কথা ভাবছি। এই বিন্দুটার কথা ভাবো, এর প্রতিবিম্ব এখানে গঠন করবো বলে মনে করবো। এই যেমন এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটার এখানে, এই বিন্দুটার এখানে, ফলে এখানে একটি প্রতিবিম্ব গঠিত হবে। এই বস্তুটা সবগুলো বিন্দু পরপর যুক্ত থাকলে একটা বস্তু প্রতিবিম্ব গঠিত হবে বলে মনে হবে। ওই জন্য আমরা বিন্দু বস্তু দিয়ে দেখাই। এই হলো সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বা প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এর পরের ক্লাসে আমরা গোলীয় তলে আলোর প্রতিফলন শিখব, যেটা আমাদের পাঠ্যসূচিতে আছে। এটাই আমাদের কাছে শেখার বিষয়বস্তু। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।